গড় বা অ্যাভারেজ এই শব্দটা আমরা সারাদিন কতবার যে ব্যবহার করি, পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে খেলার স্কোর সবখানে গড়। কিন্তু গড় কি আসলেই সবটা বলে দেয়? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন শুধু গড়ের ওপর ভরসা করাটা বিপজ্জনক হতে পারে, আর ডেটার ভেতরের গল্পটা ঠিকভাবে বোঝার জন্য আমাদের আর কি টুলস দরকার। আচ্ছা, চলুন তো শুরুতেই একটা মজার প্রশ্ন করা যাক। ভাবুন, দুটো ছাত্রের দল, দুজনেরই পরীক্ষার গড় নম্বর একদম সমান। তাহলে কি আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে দুটো দলের পারফরম্যান্স একই রকম, বা কোন দলটার উপর বেশি ভরসা করা যায়? এই দেখুন, একদিকে দল এর স্কোরগুলো হল 79, 80, 81, বেশ গায়ে গায়ে লেগে আছে, তাই না? মানে পারফরমেন্স বেশ স্থিতিশীল। আর অন্যদিকে দল বি এর স্কোর দেখুন, 60, 80 আর 100, অনেক ছড়ানো। কেউ খুব খারাপ করেছে, আবার কেউ দুর্দান্ত। কিন্তু আসল মজাটা কোথায় জানেন? দুটো দলেরই গড় কিন্তু সেই 80। এখান থেকেই বোঝা যায় শুধুমাত্র গড় দেখাটা কতটা বিভ্রান্তিকর হতে পারে। তো এই ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব ডেটার এই ছড়িয়ে থাকাটা কেন গুরুত্বপূর্ণ। তারপর দেখব এটা মাপার সবচেয়ে সহজ উপায়, মানে পরিসর। এরপর আমরা আরও গভীরে যাব আর জানব ভেদাঙ্ক এবং পরিমিত বিচ্যুতি সম্পর্কে। আর শেষে সমগ্রক আর নমুনার মধ্যেকার জরুরি পার্থক্যটাও বুঝে নেব। বেশ, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে। কেন ডেটার এই ছড়িয়ে থাকা বা বিস্তারটা বোঝা এত জরুরি? কেন আমরা শুধু গড় দেখে খুশি থাকতে পারি না? পরিসংখ্যানের ভাষায় এই যে ছড়িয়ে থাকা, এটাকেই বলে ডিসপারশন বা বিচ্ছুরণ। মানে সোজা কথায় ডেটা পয়েন্টগুলো একে অপরের কতটা কাছে বা দূরে আছে। সব কি এক জায়গায় জটলা পাকিয়ে আছে, নাকি পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে? এই ছবিটা পরিষ্কার করাই হলো এর কাজ। তো এই বিস্তারটা মাপব কিভাবে? আমাদের টুলকিটে অনেক কিছুই আছে, কিন্তু সবচেয়ে সহজ আর প্রথম যে জিনিসটা আসে সেটা হলো পরিসর বা রেঞ্জ। চলুন এটা দিয়েই শুরু করা যাক। পরিসর বা রেঞ্জ জিনিসটা কি? একদম সহজ। আপনার কাছে যে ডেটাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিন, ব্যাস, এটাই রেঞ্জ। আমাদের সোর্স নোটের এই উদাহরণটা দেখুন না। ডেটাগুলো হলো 4, 6, 9, 3 আর 7। এখানে সবচেয়ে বড় কোনটা? 9, তাই তো? আর সবচেয়ে ছোট 3। তাহলে রেঞ্জ কি হবে? খুবই সিম্পল, 9 থেকে 3 বাদ দিলে থাকে 6। এখন এই রেঞ্জের সুবিধাটা তো বোঝাই যাচ্ছে, খুব তাড়াতাড়ি একটা আইডিয়া পাওয়া যায়। কিন্তু এর একটা বিরাট দুর্বলতাও আছে। কি সেটা? এটা শুধু দুটো সংখ্যার উপর নির্ভর করে, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট। মানে ডেটার মাঝখানে কি হচ্ছে তা নিয়ে এর কোনো মাথা ব্যথা নেই। আর যদি একটা আউটলায়ার, মানে একটা অনেক বড় বা অনেক ছোট সংখ্যা থাকে, তাহলে তো কথাই নেই, পুরো ছবিটাই ভুল দেখাতে পারে। তো রেঞ্জের এই সমস্যাটার সমাধান কি? আমাদের এমন কিছু টুলস লাগবে যেগুলো শুধু দুই প্রান্তের সংখ্যা না দেখে ডেটার মাঝের অংশটার দিকে বেশি মনোযোগ দেয়। এর মধ্যে একটা দারুণ টুল হলো ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, বা ছোট করে বললে আইকিউআর। এটার কাজটা খুব মজার। এটা ডেটার একদম শুরুর 25% আর একদম শেষের 25% সংখ্যাকে সোজাসুজি বাদ দিয়ে দেয়। মানে আউটলায়ারদের নিয়ে চিন্তাই করে না, এটা ফোকাস করে শুধু মাঝখানের 50% ডেটার উপর। ফলে আমরা অনেক বেশি স্থিতিশীল একটা চিত্র পাই। আরেকটা কাজের জিনিস হলো মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন বা MAD। এর নামটা একটু খটমট লাগলেও কাজটা সহজ। এটা হিসেব করে বের করে যে গড়ে প্রত্যেকটা ডেটা পয়েন্ট তার গড় বা মিন থেকে ঠিক কতটা দূরে, মানে দূরত্বের একটা গড় বের করা। এটা আমাদের পরের টপিক ভ্যারিয়েন্স বোঝার জন্য দারুণ একটা স্টেপিং স্টোন। আচ্ছা, এবার আসা যাক বিস্তার পরিমাপের জগতে, যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ডের কাছে। দুটো নাম, ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স আর পরিমিত বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্সের আইডিয়াটা একটু আলাদা। এটা গড় থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের দূরত্ব মাপে, কিন্তু সেই দূরত্বটাকে বর্গ বা স্কোয়ার করে দেয়। এখন প্রশ্ন হলো, স্কোয়ার কেন করা হচ্ছে? দুটো কারণ। এক, দূরত্বটা পজিটিভ হোক বা নেগেটিভ, স্কোয়ার করলে সবই পজিটিভ হয়ে যায়। আর দুই, যেটা বেশি গুরুত্বপূর্ণ, বড় দূরত্বগুলো আরও অনেক বেশি বড় হয়ে যায়। মানে যে ডেটা পয়েন্টগুলো গড় থেকে অনেক দূরে, ভেরিয়েন্স তাদের অনেক বেশি ওয়েট বা গুরুত্ব দেয়।
চলুন আমাদের সেই আগের ডেটা সেটটা দিয়েই ব্যাপারটা হাতে কলমে দেখি। 4, 6, 9, 3, 7। আমরা তো জানি এর গড় হলো 5.8। টেবিলটা দেখুন। প্রথম কলামে ডেটা, দ্বিতীয় কলামে প্রত্যেকটা ডেটা থেকে গড় বাদ দিয়ে বিচ্যুতি বের করা হয়েছে। এর পরের কলামটাই আসল, যেখানে ওই বিচ্যুতিগুলোকে স্কোয়ার বা বর্গ করা হয়েছে। সবশেষে এই বর্গ করার সংখ্যাগুলোর যদি আমরা গড় বের করি, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। কিন্তু ভ্যারিয়েন্সের একটা সমস্যা আছে। আমরা যেহেতু দূরত্বগুলোকে স্কোয়ার করেছিলাম, এর যে ফাইনাল এককটা আসে সেটাও স্কোয়ার হয়ে যায়। যেমন ডেটা যদি কেজিতে থাকে, ভ্যারিয়েন্স আসবে স্কোয়ার কেজিতে, যেটা বোঝা মুশকিল। এই সমস্যাটা দূর করার জন্যই আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার কিছুই না, জাস্ট ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট বা বর্গমূল। আর এটা করলেই আমরা আবার আমাদের মূল এককে ফেরত আসি। ফলে বিস্তারটা বোঝা অনেক সহজ হয়ে যায়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু তার আগে একটা খুব জরুরি কিন্তু সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে, আর সেটা হলো পপুলেশন বনাম স্যাম্পল। ব্যাপারটা কি? সোজা কথায়, আমরা কি একটা গ্রুপের সবার ডেটা নিয়ে কাজ করছি, নাকি ওই গ্রুপ থেকে বেছে নেওয়া অল্প কিছু ডেটা নিয়ে কাজ করছি? যেমন ধরুন, বাংলাদেশের সব ভোটারের ডেটা হবে পপুলেশন, আর সেখান থেকে যদি আমরা দৈব চয়নের মাধ্যমে 5,000 ভোটারের ডেটা নিই, সেটা হবে একটা স্যাম্পল। এই পার্থক্যের উপর ভিত্তি করে আমাদের ফর্মুলা কিন্তু একটু বদলে যায়। স্ক্রিনে পপুলেশন আর স্যাম্পলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা দুটো দেখুন। দেখতে প্রায় একই রকম, তাই না? কিন্তু একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দেখুন, পপুলেশনের ফর্মুলায় ভাগ করা হচ্ছে বড় হাতের N দিয়ে, মানে মোট ডেটার সংখ্যা, আর স্যাম্পলের ফর্মুলায় ভাগ করা হচ্ছে ছোট হাতের n-1 দিয়ে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, n-1 কেন? শুধু n দিয়ে ভাগ করলেই তো হতো। আসলে যখন আমরা একটা ছোট স্যাম্পল থেকে পুরো পপুলেশন সম্পর্কে একটা ধারণা করতে যাই, তখন আমাদের হিসাবে কিছুটা অনিশ্চয়তা চলে আসে। এই n-1 দিয়ে ভাগ করে আমরা আসলে সেই ঘাটতিটা পূরণ করি, আমাদের অনুমানটাকে একটু ঠিকঠাক করে নিই, যাতে সেটা পুরো পপুলেশনের জন্য আরও বেশি নির্ভুল হয়। তো সব মিলিয়ে আমাদের হাতে এখন একটা দারুণ টুলকিট। রেঞ্জ হলো চটজলদি একটা মাপ নেওয়ার জন্য। আইকিউআর হলো সেই সব ডেটার জন্য যেখানে কিছু চরম মান বা আউটলায়ার্স গণ্ডগোল করতে পারে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সবচেয়ে নির্ভরযোগ্য আর শক্তিশালী টুল, যা দিয়ে আমরা ডেটার ভেতরের গঠনটা খুব ভালোভাবে বুঝতে পারি। কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা নির্ভর করবে আমাদের ডেটা আর উদ্দেশ্যের উপর। এই পুরো আলোচনাটার শেষে এবার একটা প্রশ্ন। ধরুন, আপনাকে একটা শহরের বাড়ির দাম নিয়ে কাজ করতে বলা হলো। সেই শহরে বেশিরভাগ বাড়ি সাধারণ দামের, কিন্তু তার মধ্যে কয়েকটা বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িও আছে। এই ডেটার বিস্তার মাপার জন্য আজকের টুলকিট থেকে কোন টুলটা ব্যবহার করা সবচেয়ে যুক্তিযুক্ত হবে বলে মনে হয়? ভেবে দেখুন।